ক্রেডিট রেটিং করতে চাচ্ছেন অফ অল ইউর কাস্টমার্স, ইউ হ্যাভ মোর দেন 150,000 কাস্টমার্স, তাদের সবাইকে ক্রেডিট রেটিং করতে বলতে চাচ্ছেন। এগুলো যদি আপনারা করে ফেলেন, আর আমরা যারা ব্যবসা করছি, আমরা আজকে যে স্তরে উঠেছি সেখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে দেখেন, অন্য জায়গায় দেখেন, এটা এই 1997 এশিয়ান ক্রাইসিসের পরে এই চিন্তাধারাটা এসেছিল যে ডলার ফ্লাকচুয়েট করবে এবং দেশগুলো ডলার দিতে পারবে না। আমাদের এখন বছরে ইম্পোর্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি $23 বিলিয়ন। আপনার কাছে রিজার্ভ আছে $11 বিলিয়ন, যেখানে $5 বিলিয়ন রিজার্ভ থাকলে পরে সবাই বলে স্যাটিসফ্যাক্টরি, সেখানে $11 বিলিয়ন আছে। ইউর গভর্নর অর ইউর সেন্ট্রাল ব্যাংক ইজ রিকোয়ারিং টু ডিফেন্ড ফরেন কারেন্সি, মানে ডলারকে ডিফেন্ড করতে হচ্ছে, ডলারের দাম কমে না যায়। তারা মাঝে মাঝে ডলার কিনছে আপনাদের ব্যাংকগুলো থেকে। তো সেখানে আমাদের ওই চিন্তাধারা থেকে বেরোয় আসতে হবে যে আমরা খুব গরিব এবং আমরা বোধহয় ডলার ম্যানেজ করতে পারবো না। আমাদের যারা আজকে ম্যাক্রো ইকোনমিক পলিসিতে আছেন এবং এমনকি আমাদের মতন প্রাইভেট সেক্টর যারা আছে, তারা কিন্তু শিক্ষিত লোক, তারা দে আর নট বিং লেড যে একজন আসলো উল্টাপাল্টা বোঝালো, আমরা একটা ভুল করে ফেললাম। আজকে যারা ইনভেস্ট করতে চাচ্ছে তারাও অনেক চিন্তা ভাবনা করে ইনভেস্ট করছে। আজকে আপনাদের যে ব্যাংক আছে, ব্যাংকের যারা বোর্ড অফ ডাইরেক্টরস আছেন, বিজ্ঞ ম্যানেজিং ডাইরেক্টরস আছেন, তারা কিন্তু বুঝে লোন দিচ্ছেন। আগে যেরকম একজন লোকের নাম শুনে কিংবা অন্য একজন পলিটিশিয়ানের কথা শুনে কিংবা অন্য একজন আমলার কথা শুনে লোন দিয়ে দিলেন, এখন কিন্তু আপনি ওটা দেন, ওটা হচ্ছে না এবং প্রয়োজনও পড়ছে না, বিকজ দ্য ইকোনমি হ্যাজ রোজ অ্যাবাভ দ্যাট লেভেল। এটাই আমাদের চিন্তার ভিতরে, আমাদের মাননীয় সরকারের চিন্তার ভিতরে, প্রাইভেট সেক্টরের ভিতরে, সবার ভিতরে যদি আসে, তাহলে কিন্তু আমরা ওই ডাবল ডিজিট গ্রোথে চলে যেতে পারবো। আমি যেটা বলছিলাম, প্রথম বলেছি যে আমাদের একটা নিজেদের মধ্যে একটা আস্থার ব্যাপার দরকার, মনে হয় আমাদের মধ্যে আছে, ব্যাংকার্সদের মধ্যে ডেফিনেটলি আছে, যে উই ক্যান ডু এ লট অফ গুড থিংস। অনলি থিং ইজ দ্যাট যে এন্টারপ্রেনার্সরাও মনে হয় রেডি আছেন, তারাও তো রেসপন্সিবলি বিহেভ করছেন। এখন বড় কিছু করার ব্যাপারটা যেটা আসছে, যে আসলে তো আমরা আটকে যাচ্ছি কোথায়, ছোট কিছু নিয়ে কিন্তু আটকাচ্ছি না, বড় ব্যাপারটা এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারে আপনি যেটা বলেছেন যে আমাদের ডিপেন্ডেন্সি অন ফরেন সাপ্লায়ার্স এন্ড ফরেন সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি, ওই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে পারলে উই হ্যাভ দ্য রিসোর্সেস। না, ওইটা থেকে বের হয়ে আসতে পারলে 10টা ব্যাংক মিলেও তো একটা কিছুতে যেতে পারে, একটা বড় আকারে একটা কনসোর্টিয়াম তো হতেই পারে, সিন্ডিকেশন হতেই পারে। জি, আপনার কাছে কি মনে হয় দেশের বিনিয়োগ পরিস্থিতি বা বৈদেশিক বিনিয়োগের কথাও আপনি বলছিলেন, যে আপনি কেমন দেখছেন বৈদেশিক বিনিয়োগ? তো মানে আমি মনে করি যে বাংলাদেশ একটা, ওই যে বললাম না, যে একটা বিরাট উন্নয়নের দ্বার প্রান্তে আছে। আমরা যেটা করব এখন, পৃথিবী শুদ্ধার লোকজন মনে করছে যে জনগণই মুখ্য, ডেমোগ্রাফি ইজ দি কি টু সাকসেস। আপনি চায়না দেখেন, চায়না যে গতিতে বাড়ছে, ডাবল ডিজিট গ্রোথ, $4,000 পার ক্যাপিটাল ইনকাম। ইন্ডিয়াকে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদেরকে দেখেন, আমাদেরকে তো কত রকম পলিটিক্যাল টার্মোয়েলস গেছে বাংলাদেশের ভিতরে, তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি। তো কাজেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দরকার হয় কখন, মানে ইনভেস্টমেন্টটা কি, ইনভেস্টমেন্টটা সেভিংস অ্যাক্টস এজ এন ইনভেস্টমেন্ট। তো বাংলাদেশের লোকের যদি সেভিংস এনাফ না থাকে, তাহলে আমরা আইদার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই কিংবা ফরেন লোনস অ্যান্ড গ্রান্টস চাই, যাতে নাকি এটা বাংলাদেশের ইনভেস্টমেন্ট ইসে আছে। এখন তো বাংলাদেশের লোক, জনগণের যেই সেভিংস আছে সেটাই তারা ইনভেস্ট করতে পারছে না বলে আপনি যেটা বললেন যে এটা পুঁজিবাজারে যাচ্ছে, কিংবা আপনি দেখেন জমি জমার দাম কিভাবে বেড়েছে, এটা তো অসহনীয় পর্যায়ে জমি জমার দাম চলে গেছে। ইনফ্যাক্ট উই হ্যাভ এ স্ট্রাকচারাল প্রবলেম ওভার দেয়ার। যেভাবে জমির দাম বেড়ে গেছে, তাতে করে যারা কম ফার্মার্স আর সাফারিং, বিকজ ফার্মারের আয় মার্জিনালি বাড়ছে, কিন্তু জমির মালিকের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি হচ্ছে, ফ্ল্যাটের ক্যাপিটাল ওনারের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অনেক হচ্ছে, ফ্ল্যাটের যে ভাড়া নিচ্ছে লিজ হোল্ডার, তার ইনকাম মানে সে ভাড়া দিচ্ছে কম। এই যে একটা সাংঘর্ষিক অবস্থা, কনফ্লিক্টিং সিচুয়েশন বিটুইন দি ভেরি পুয়ার পিপল হু আর নট বিং এবল টু ক্যাচ দি ট্রেন, আর এই এত তাড়াতাড়ি দাম বেড়ে যাওয়া, জমির দাম বেড়ে যাওয়া, পুঁজিবাজারের দাম বেড়ে যাওয়া, এটা আমাদের অর্থনীতির জন্য আমি মনে করি দুশ্চিন্তার বিষয়। এখন এটাকে স্ট্রাকচারাল প্রবলেমটা সলভ করা দরকার। কিন্তু আমাদের দেশের নিজের সেভিংস আছে, যেটা জনগণ এখন চিনে গেছে, পুঁজিবাজার, ওটার মাধ্যমে ইনভেস্ট করতে চাচ্ছে। আমি মনে করি যে আজকে যদি বাংলাদেশ সরকার অ্যাওয়ার্ড দিতে পারে, আমাদের কোম্পানি 2000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বসাতে পারবে পুঁজিবাজারের মাধ্যমে, এবং আপনাদের কাছ থেকে ব্যাংকের থেকে টাকা নিয়ে। তবে আমার মনে হয় যে পুঁজিবাজারে যে বিনিয়োগটা যাচ্ছে,
বড় ইনভেস্টরদের কথা আমি বলবো না, কিন্তু সাধারণ ইনভেস্টরদের আমার কাছে মনে হয় যে যদিও আমার কমেন্ট করা উচিত হবে না পুঁজিবাজার সম্পর্কে, আমি ওই এলাকায় অপারেট করি না, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকেই না বুঝেও ইনভেস্টমেন্ট করছেন। অনেকেই না বুঝে ইনভেস্টমেন্ট করছেন, দেখছেন যে হয়তো এখানে একটা লাখ মানে জাস্ট ভাগ্য পরীক্ষার মতো করে। এই ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আসলে উৎসাহটা কিন্তু তৈরি হয়েছে পুঁজিবাজারকে ঘিরে, এটি আবার একটি পজিটিভ দিক, খুব পজিটিভ জিনিস। কিন্তু এই যে একটা আপনি অনেকেই যে অল্প বিনিয়োগ, এটি কিন্তু বিশ্বাসযোগ্য কথা যে ওনাদেরকে অ্যাওয়ার্ড করলে 2000 মেগাওয়াট, এমনকি অনেকে তো বলেন যে পদ্মা ব্রিজও টাকা তুলে নিয়ে আসা সম্ভব বাংলাদেশে পুঁজিবাজার থেকে। সেটা যদি আপনি সেভাবে যান স্ট্রাকচারড ওয়েতে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, সেটা অবশ্যই সম্ভব। কিন্তু আমি বলছি যে পুঁজিবাজারে ট্রেডিং যেটা, এটাতে যে ইনভেস্টমেন্ট করে একটা রাতারাতি মুনাফা নেওয়ার যে একটা প্রবণতা, এই জিনিসটা সম্ভবত আমি আপনার সাথে একমত যে পুঁজিবাজারে তো নরমালি অনেক লোকই ইনভেস্ট করে পুঁজিবাজার না বুঝেই, সেটা তো একটা আছেই। সেই জন্যই মিউচুয়াল ফান্ড কিংবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর আরো আসা উচিত, কিংবা আপনাদের মতন ব্যাংকারদের আসা উচিত, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বাড়া উচিত। অল দোজ আর দেয়ার। কিন্তু জিল্লুর সাহেব যেটা বললেন, ইট ইজ অলসো ভেরি ট্রু দ্যাট বাংলাদেশে পুঁজিবাজারের প্রতি এই দৃষ্টিটা আসাতে, এটা যদি আমরা আবার যেটা বললাম পলিসি সাপোর্ট সরকার থেকে পেয়ে এই অর্থটাকে ভালো বিনিয়োগে নিতে পারি, তাহলে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট বড় জিনিস হবে। আমি বলছি না এটা ইনভেস্টরদের দোষ না। ফ্রি মার্কেট ইকোনমি হয়ে গেলে পরে নর্মাল সিটিজেন ক্যানট টেক পার্ট ইন দি ওয়েলথ অফ দি কান্ট্রি উইদাউট দি ক্যাপিটাল মার্কেট, তাই না? কারণ আমরা ধরেন আমি ব্যবসা করি, আমি যদি ক্যাপিটাল মার্কেটে না যাই তাহলে আমার উন্নয়ন যত বাড়বে আমার পকেটেই টাকাটা আসবে। আজকে তো আমার কোম্পানির শেয়ার হোল্ডার 40% মালিকানা প্রায় 35,000 লোকের আছে, 35,000টা ওনার্স আছে আমাদের। তো এই 35,000 লোকই কিন্তু ডিভিডেন্ডটা পাচ্ছে। তো এই যে সুবিধা পুঁজিবাজারের মাধ্যমে, যে এমপ্লয়মেন্ট অফ ফান্ডস ঠিক মতন হলে পরে তারা যে রিটার্নটা, এই রিটার্ন পাওয়ার উপায় ফ্রি মার্কেট ইকোনমিতে তো অন্য কোনো উপায় নেই আদার দেন দি পুঁজিবাজার। আরেকটি প্রশ্ন আপনাকে না করলেই নয়, সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, তো এটি কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে আপনার কাছে? আমি জানি না, আপনি হয়তো আপনার অবস্থান থেকে মনে হবে। এবং এই সব ক্ষেত্রে দেখা যায় যে আপনি যেই প্রসঙ্গে বলতে গিয়ে যে দাতা গোষ্ঠীর কথা উল্লেখ করলেন, যেগুলো অনেক সাধারণত আমরা দেখি যে দাতা গোষ্ঠীর চাপের ফলেই করতে হয়, কিন্তু বাস্তবতাটা আসলে কি? না, বাস্তবতাতে আমার মনে হয় আরো দাম বাড়ানো উচিত ছিল, এইভাবে বলে আমি শুরু করতে চাই। যদি আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, এই যে দামটা বাড়লো, এতে কিন্তু ওই যে আমার একটা প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। একজন ম্যানুফ্যাকচারার সেই প্রোডাক্টটা বাইরে বা দেশে বিক্রি করতে গেলে তাকে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা এক জিনিস। কিন্তু ওই যে আমাদের রেট অফ প্রফিট বা রেট অফ ইন্টারেস্ট যদি বাড়ে, সেটা নিয়ে কিন্তু অন্যরকম একটা কথা হয়। তা আমরা দেখি যে ব্যাংকিং সেক্টরে ব্যাংকগুলোকে সার্ভাইভ করার জন্য একটা সার্টেন স্প্রেড ইজ রিকোয়ার্ড। মানে পুরো জিনিসটাই আসলে ডিমান্ড এন্ড সাপ্লাই থেকে আসে, বেসিক অর্থনৈতিক ইস্যু থেকে আসে। বাংলাদেশে এখন যেই পরিমাণ অভাব আমাদের বিদ্যুতের, টাকার অভাবটা অতখানি না। যাই হোক, তবু আই এম নট ডিনাইং ইউর রাইট টু হ্যাভ এন হায়ার ইন্টারেস্ট রেট, বাট বিদ্যুতের মূল্য বাড়ানোটা প্রয়োজন। বিদ্যুতের মূল্য না বাড়লে পরে আমরা একটা ইকোনমিতে যেটা আপনি রিফ্লেকশন অফ দি কারেক্ট ইকোনমি আসতেছে না। কারণ আমরা বিদ্যুৎ যে কম মূল্যে দিয়ে রাখছি, সেই মূল্যে তো উৎপাদন করতে পারছি না। আর যদি এখন আপনার ফার্নেস অয়েলে উৎপাদন করতে হয়, কয়লাতে উৎপাদন করতে হয়, আমি যেটা প্রথমে বলছিলাম যে যদি আমরা কয়লা দিয়ে উৎপাদন করি, এখন জনগণ সেটা মেনে নিবে। কয়লা নীতি হলে পরে কয়লা দিয়ে উৎপাদন করলে কিংবা ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন করলে, আপনাদের যখন আপনি অন্য টেক্সটাইল মিল ওনারদের কাছে যান, যখন নাকি বিদ্যুৎ পাচ্ছে না, তখন তারা নিজেদের জেনারেটর চালাচ্ছে না, অনেক ক্ষেত্রে ডিজেল দিয়ে চালাচ্ছে। কত এক্সপেন্সিভ চিন্তা করে দেখেন। তবুও তো তারা চালাচ্ছে। এখন যদি আমরা এটা গ্রিডে একটু বেশি দাম দিয়ে অ্যাভারেজ করে, মানে আগের গ্যাসের দাম এবং ফার্নেস অয়েলের মূল্য, উৎপাদিত বিদ্যুতের মূল্য, কয়লা উৎপাদিত বিদ্যুতের মূল্য, এগুলোর মূল্য করে যদি একটা অ্যাভারেজ কস্ট আসতে পারে, যেটা সহনীয় পর্যায়ে, উইচ ক্যান বি কভার্ড বাই ভ্যালু এডিশন। মানে কি হয় ইকোনমির উন্নতিতে কি, আজকে আমেরিকানরা প্লেন বানাচ্ছে, আমরা কাপড় বানাচ্ছি, কাপড়ের কোয়ালিটি কাপড়টা বানাচ্ছি না, তখন আমাদেরকে আরো কোয়ালিটি কাপড় বানাতে হবে, কিংবা আরো পর্যায়ক্রমে
ভ্যালু এডিশনের দিকে যেতে হবে।